খুলে দেন, গেটটা খুলে দেন না। ভিডিও ধারণ নেবো ভাই। মিডিয়া স্যার আর কেউ ঢুকবে না। সবাই কি সাইন করছে কিনা? সেনা কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অভিযুক্ত এই ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 14 জন সেনা অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার কথা রয়েছে। ঠিক এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে তাদেরকে। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেল প্রিজন ভ্যান, ঠিক এই ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং হাজির করা হয়েছে। আমরা সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং বিশেষ করে দুটি মামলায় আমরা জানাতে চাই। গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের কিছু 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের হাজির করার কথা ছিল এবং ইতিমধ্যে কিন্তু শীর্ষপদ নিয়ন্ত্রিত এবং শুনানি কিন্তু আছে চলবে। বিশেষ করে আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম হোসেন জাহাঙ্গীর তাদের নেতৃত্বাধীন 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 15 সেনা কর্মকর্তাকে আদালতের ট্রাইব্যুনালে আনা হচ্ছে। ঠিক আদালতের বাহিরে যে পরিবেশ, সেটা কিন্তু এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের বাহিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 15 যে সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে, ঠিক তার কারণে ঠিক এই প্রিজন যে ভ্যানটি রয়েছে বাংলাদেশ জেলের, ঠিক এইটিতে করে আনা হয়েছে তাদেরকে। গত 9 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে। আজ বুধবার সকাল 6টায় আনার কথা থাকলেও ঠিক আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা তারা এই জায়গাটিতে অবস্থান করছিল এবং ঠিক পিছনে যে গেটটি রয়েছিল, ঠিক পিছনের গেট দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই প্রিজন ভ্যান, যে জেলের যে গাড়িটি রয়েছে সেটি দিয়ে। এই তাদেরকে আনার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের যে গুমের যে মামলা বা ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে, ঠিক সেই ক্ষমতাচ্যুত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি এবং র্যাবে কর্মরত তৎকালীন আন্তঃসহ মোট 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানাগুলো পৌঁছে দেওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে বলা হয় কিন্তু এই বাহিনীতে কর্মরত যে 15 জন কর্মকর্তা তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে এলপিআর থাকা মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ঢাকার সেনানিবাসের অফিসার্স মেসে ঘিরে রাখা হয়েছে। শুরু হয়ে যাবে। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি, আমরা সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই পেছনের একটি গেট আছে যেখান থেকে আসামিদেরকে ঢুকানো হয়, সেই জায়গায় আমরা আছি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখেছি এর আগে যত আসামি আছে এই মুহূর্তে আমরা ব্যবস্থা করছি। সবার সমস্ত হয়ে যাবে কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যানটি রয়েছে বাংলাদেশ জেলের, সেইটি এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে প্রবেশপথ গেটটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে এবং ঠিক এখন আবার নিচে নামবে না, কেউ নিচে নামবে না কিন্তু ভাই 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 এই ভাই এখন ভাই আপনি আইলেন পরে মাঝখান থেকে ঢুকে দিন। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে যে সামরিক কর্মকর্তা যে যারা অভিযুক্ত যারা রয়েছে তাদের কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে। ভাই দাঁড়াই ভাই
আর আছে ঠিক যেমনটা দেখছিলাম, আমরা সরাসরি যুক্ত রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে 15 জন যে সেনা কর্মকর্তা অভিযুক্ত রয়েছে, তার মধ্যে যে একজন ঠিক পলাতক রয়েছে, তার মধ্যে 14 জনকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে যে প্রিজন যে ভ্যানটি রয়েছে, সেই প্রিজন ভ্যান যে এটি আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশ বেশ কয়েকদিন আগে যে তাদের জন্য স্পেশালভাবে প্রিজন ভ্যানটি বাংলাদেশ জেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, এবং ঠিক সেই স্পেশাল সিকিউরিটির থাকা সেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের গুমের ঘটনায় অভিযুক্ত এই 15 সেনা কর্মকর্তাকে এই মুহূর্তে ট্রাইব্যুনালে আনা হয়েছে। ঠিক পুরো ট্রাইব্যুনাল এলাকা নিরাপত্তার জোরদার করা হয়েছে, এবং প্রবেশ যে পথগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই র্যাব এবং পুলিশ সদস্য যারা রয়েছে পুরো নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো এলাকা ঘেরাও দিয়ে রাখা হয়েছিল। ঠিক সকাল থেকে ছিল গণমাধ্যমের অপেক্ষা। যে পিছনের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে এই গাড়িটি প্রবেশ করানো হয়। তার আগে কিন্তু যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়, ঠিক তার আগেই এই বাহিনীতে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার মধ্যে এলপিআরে থাকা একজন মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন খবরও কিন্তু সংবাদ পাওয়া গিয়েছে। তবে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিকদের জানান, সেনাবাহিনী দায়িত্বহীনভাবে বিচারের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আমরা বিশ্বাস করি, তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। গুমের শিকার হওয়া যে পরিবারগুলো ছিল তাদের প্রতি সেনাবাহিনীর গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। এদিকে সেনা অফিসাররা ট্রাইব্যুনালে আজ উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছিল প্রসিকিউশন। আসামিরা ট্রাইব্যুনালে হাজির হলে ট্রাইব্যুনাল তাদের জামিনও দিতে পারে বা কারাগারও প্রেরণ করতে পারে, এমনটাই ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম জানিয়েছিল। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘটনা এবং আলোচনার পরেই সেই অভিযুক্ত যে সেনা কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আসলে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান, যে স্পেশাল সিকিউরিটি দিয়ে তৈরি করা যে নতুন যে বাসটি তৈরি করা হয়েছে, ঠিক সেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। পুরো ট্রাইব্যুনাল এরিয়া পুলিশের নিরাপত্তা জোরদার ছিল সকাল থেকেই। এই আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আয়নাগর এবং পিএফআই তথা র্যাব আয়নাগরের মাধ্যমে মোট 34টি গুমের ঘটনা সংগঠনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারগেশন টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারগেশন সেলে জেআইসি বন্দি রেখে নির্যাতনের মামলা 13 জন আসামি। এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
ঠিক এই বলা যায় যে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে তোলা হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়ার যে কাজ সেইটি শুরু করা হবে। তবে তাদের কাজ ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি যে জামিন দিতে পারে অথবা তাদেরকে আটক করে কারাগারও প্রেরণ করতে পারে। তার আগে কিন্তু তারা সেনা হেফাজতেই ক্যান্টনমেন্টের ভিতরেই তারা ছিল। ঠিক প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে যদি আজকে তারা আদালতে হাজির না হয় তাহলে যে আইনি প্রক্রিয়া তার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাদের ব্যাপারে জানানো হবে, ঠিক তারপরে আজকে এখন আমরা দেখতে পেয়েছি যে আজকে তাদেরকে হাজির করা হয়েছে। আজকের যেই ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো ট্রাইব্যুনাল এরিয়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেই প্রিজন ভ্যানটি এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে তাদেরকে নামিয়ে প্রিজন ভ্যানটি ঠিক এখানে রাখা হয়েছে। ঠিক আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশ জেলের পক্ষ থেকে একটি স্পেশাল প্রিজন ভ্যান তৈরি করা হয়েছে, সেই স্পেশাল প্রিজন ভ্যান যেখানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং হচ্ছে যে অত্যাধুনিকভাবেই ভিতরে কেবিন সিস্টেম রুম করে কিন্তু এই প্রিজন ভ্যানটি তৈরি করা হয়েছে। সেই প্রিজন ভ্যানে করে কিন্তু এই অভিযুক্ত যে সেনা কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এই প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে এই ট্রাইব্যুনালের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গুমের বিচার হচ্ছে এবং যে জুলাইয়ের গণহত্যার যে বিচার হচ্ছে ঠিক সেই আরেকটি ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2 মামলায় দেশের ইতিহাসে এই প্রথম এই 15 জন সেনা কর্মকর্তা আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। আজ বুধবার সকালেই তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। গত 9 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদেরকে ঠিক আছে সকালে ট্রাইব্যুনালে আনার আগে আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনাল যে এরিয়া রয়েছে সেখানে পুরো নিরাপত্তা এরিয়া আইনশৃঙ্খলা বাহিনীর যে রক্ষাকারী বাহিনী রয়েছে কড়া নিরাপত্তা দেখা যায়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এই গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি এবং র্যাবে কর্মরত তৎকালীন সামরিক অফিসার সহ মোট 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং এই প্রসিকিউশনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দেওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে জানানো হয় বাহিনীতে কর্মরত যে 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তার মধ্যে এলপিআর থাকা মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক এমনটাই খবর প্রকাশ হয়েছিল। ঠিক তখন ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে আয়োজিত একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিকদের জানান সেনাবাহিনী দ্ব্যর্থহীনভাবে বিচারের পক্ষে এবং নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। তারা বলেন আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। গুমের শিকার পরিবারগুলোর প্রতিও তারা সেই সংবাদ সম্মেলনে সমবেদনা তারা জানিয়েছিল। ঠিক এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্টনমেন্টের MES বিল্ডিং নম্বর 54 বাড়িকে সাবজেল হিসেবে ঘোষণা করে। ঠিক সেখানে তাদেরকে রাখা হয়েছিল। এদিকে সেনা অফিসাররা ট্রাইব্যুনালে আজ যদি উপস্থিত না হতো তাহলে তাদের বিরুদ্ধে
আইন অনুযায়ী সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছিল প্রসিকিউশন টিম। আসামিরা আজ ট্রাইব্যুনালে হাজির হলে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছিল যে ট্রাইব্যুনাল আজ তাদের জামিনও দিতে পারেন অথবা কারাগারও প্রেরণ করতে পারেন। ঠিক এইদিকে সংবিধান বিশেষজ্ঞরা জানান বা বিভিন্ন জন বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী সম্ভব। বাংলাদেশের সাধারণ কোনো আইন, এমনকি আর্মি ও নেভি অ্যাক্ট এবং এয়ারফোর্সের নিজস্ব আইনের এর বিধান নেই। এটি একটি স্পেশাল ল। আর দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড। এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে যে জেআইসি তথা আয়নাগর এবং টিএফআই তথা র্যাবের আয়নাগরের মাধ্যমে মোট 34টি গুমের ঘটনার সংগঠনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা। এবং এর মধ্যে র্যাবের টাস্কফোর্স যে ইন্টারগেশন টিএফআই সেল রয়েছে সেখানে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন, জয়েন্ট ইন্টারগেশন সেল জেআইসি বন্দি রেখে নির্যাতনের মামলায় 13 জন আসামি। এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। দর্শক, ঠিক আমরা এতক্ষণ রয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেখানের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি এবং যে সেনা অফিসারদের যে ট্রাইব্যুনালে ওঠানোর কথা রয়েছে সেই প্রিজন ভ্যান বাংলাদেশ জেলের সেইটিতে করে আনা হয়েছে সেই ঘটনা এবং সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখিয়েছি।